হ্যালো স্টুডেন্টস, আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা বইয়ের ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর, ঠিক আছে, 170 পাতা যে স্কুলটা আছে সেটা আমরা করব। কি আছে? মিশন গার্লস হাই স্কুল, এইচএস বাঁকুড়া। ঠিক আছে, কি বলছে এই স্কুলের প্রথম কোশ্চেন? বলছে বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সমীকরণটি হলো, দেখে নাও এটা, মোলার ভর নির্ণয়ের সমীকরণ বলছে, আমরা জানি কি পিভি ইজ ইকাল টু এন আর টি, আদর্শ গ্যাস সমীকরণ। সেখান থেকে আমরা লিখতে পারি পি বাই ভি ইজ ইকাল টু এন, মানে কি লিখতে পারি আমরা ডব্লিউ বাই এম, আর টি লিখতে পারি, তাই তো? তার মানে যদি এমটাকে এখানে যাই তাহলে এম ইজ ইকাল টু কত হবে? ডব্লিউ আর টি বাই কিন্তু পিভি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের মোলার ভরের সমীকরণ, ডব্লিউ আর টি বাই পিভি। এটা দেখো অপশান ডিতে আছে, এম ইজ ইকাল টু ডব্লিউ আর টি বাই পিভি। রাস্তার আলোর প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল দর্পণ। প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটা হচ্ছে সৎ অবশিষ্য। ফ্লুরিনের সমযোজী ব্যাসার্ধ কোনটি? এফ বন্ধন দৈর্ঘ্যের অর্ধেক। প্রদত্ত কোন যৌগটি ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? এটা LiH। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে গ্রুপ বি এর কোশ্চেনগুলো। গ্রুপ বি এর কোশ্চেন কী বলছে? যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায়, এটা থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার লিখতে পারো, এটা আয়নোস্ফিয়ার লিখলেও হবে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার লিখলেও কিন্তু এটা হবে। ঠিক আছে, আয়নোস্ফিয়ার লিখতে পারো। তো বলছে থার্মোস্ফিয়ার কোন অংশে থার্মোস্ফিয়ার অংশে কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। এখানে আয়ন পাওয়া যায়, আয়ন আকারে থাকে। বা বয়লের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন করো। দেখে নাও এটা পিভি লেখচিত্রটা। এই যে পিভি লেখচিত্রটা কেমন হবে? সমবৃত্তাকার হয়। সেটা কিন্তু এরকম ব্যাখ্যা থাক, তোমরা খাতায় লেখার সময় এইভাবে লিখবে। ঠিক আছে, তোমরা যখন খাতায় লিখবে এইভাবে লিখবে চিত্রটা। এদিক বরাবর পি, এদিক বরাবর যদি ভি হয় তাহলে গ্রাফটা এরমভাবে আঁকবে। ঠিক আছে, এটা হচ্ছে সমপরাবৃত্তাকার, এটা হচ্ছে পিভি গ্রাফ। ঠিক আছে, বয়লের সূত্র অনুযায়ী এটা পিভি লেখচিত্র, পিভি লেখচিত্র। ঠিক আছে, এটা হচ্ছে পিভি লেখচিত্র। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে বায়োমাসের অন্তর্নিহিত শক্তি কী? দেখো বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হচ্ছে, এটা সৌরশক্তিও লিখতে পারো বা রাসায়নিক শক্তি লিখলেও হবে। তা আমি প্রিফার করবো রাসায়নিক শক্তিটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তারপরে বলেছে, আচ্ছা এটা বললাম, বয়লের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রের অঙ্কন করো, এটা এক্ষুনি বললাম কেমন হবে বলে দিয়েছি। মোলার ধ্রুবক আর এর মাত্রা লেখো, এম এল স্কোয়ার T⁻²² মোল ইনভার্স কেলভিন ইনভার্স। একই উষ্ণতা ও চাপে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা। অ্যাভোগাড্রোর সূত্র বলতে চাইছে, এটা সত্য হবে, পৃথক হবে না। মানে এটা মিথ্যা আছে, কিন্তু পৃথক হলে মিথ্যা হবে। এটা একই যদি থাকতো লেখা তাহলে সত্য হতো। মানে যে মিথ্যাটা ভুলটা কোথায়? পৃথক লেখা আছে, ওটা হতে হবে একই। কারণ অ্যাভোগাড্রোর সূত্রে বলেছিল একই চাপ উষ্ণতায় সমায়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আলোক রশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্যের কী পরিবর্তন করবে? হ্রাস পাবে। অবতল দর্পণে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে? অবশ্যই বক্রতা কেন্দ্রে রাখলে। বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব 40 সেমি দূরে পাওয়া গেল, প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? দেখে নাও, দেওয়া আছে কি ইউ এর মান কত দেওয়া আছে? 0.1 মিটার, 0.1 মিটার। ঠিক আছে, 0.1 মিটার তার মানে 10 সেন্টিমিটার। ভি এর মান কত বলেছে? 40 সেন্টিমিটার। বের করতে বলেছে কার মান? এম এর মান। তো এম মানে কি? রৈখিক বিবর্ধন। আর এম মানে হচ্ছে ভি বাই ইউ। ভি মানে কত? 40, আর ইউ মানে 10, 0 0 কাটো 4। রৈখিক বিবর্ধনের মান কত হবে? 4 হবে। ঠিক আছে, রৈখিক বিবর্ধন কত হবে? 4। কোন অবতল দর্পণে ফোকাসে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব, কোনো অবতল দর্পণের ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব অবশ্যই অসীম তৈরি হবে। এটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম হচ্ছে অ্যাস্টাটিন, এটি দিয়ে লেখা হয় অ্যাস্টাটিন। বলছে নিয়নের সমইলেকট্রনীয় ক্যাটায়ন এবং অ্যানায়নের নাম এবং সংকেত লেখো। দেখে না উত্তরটা, বলছে নিয়নের সমইলেকট্রনীয়, তাহলে আমাদের নিয়নের যেটা লাগবে সেটা হচ্ছে নিয়নের পারমাণবিক সংখ্যা কত আছে বা পরমাণু ক্রমাঙ্ক। কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10 যদি হয় তাহলে বলছে সমইলেকট্রন মানে ইলেকট্রন, নিয়নের পরমাণু নিয়ন হচ্ছে এনি, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10। এখন বলছে নিয়নের ক্ষেত্রে যে সমইলেকট্রনীয় ক্যাটায়ন এবং অ্যানায়নের নাম। সমইলেকট্রনীয় মানে ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 10 হলে ইলেকট্রন সংখ্যার মধ্যে হলো 10 হবে। ঠিক আছে, তাহলে সমইলেকট্রনীয় ক্যাটায়ন কী বলছে? ক্যাটায়নের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখে নাও,
ক্যাটায়ন আমরা লিখতে পারি হচ্ছে সোডিয়াম Na প্লাস। দেখো সোডিয়ামের 11 হয়, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে যায়, বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে 10, তো নিয়নের সঙ্গে সমান। বা বলতে পারো ম্যাগনেসিয়ামের 12, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কী হবে? 10 হয়ে যাবে। ঠিক আছে। আর অ্যানায়ন যদি বলতে হয়, অ্যানায়ন দেখে নাও, সম ইলেকট্রনীয় অ্যানায়ন কী বলছে? ফ্লুরিন F-, এফ কী করে? এ কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে 9টা থাকে, একটা নিয়ে 10 হয়ে যায়। বা আরেকটা বলতে পারো তোমরা O2-, ঠিক আছে, O2-, অক্সিজেনের 8টা থাকে, ও দুটো নিয়ে কিন্তু 10টা হয়ে যায়। ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু সম ইলেকট্রনীয় ক্যাটায়ন এবং অ্যানায়নের নাম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে। তারপরে বলেছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? পরের কোশ্চেন কী বলছে? যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? হচ্ছে একক সহ একক দিতে হবে, তাই তো? দেখে নাও উত্তরটা কী হবে। জ্বালানির তাপন মূল্য এখান থেকে লিখবে যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানিটির তাপন মূল্য বা ক্যালোরিফিক মান বলা হয়। এর একক দেখো জুল পার কেজি বা ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে। ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন কী বলেছে? মিথেন হাইড্রেট কী? তা মিথেন হাইড্রেটটা দেখে নাও। বলছি মিথেন হাইড্রেট হলো 4CH4 এবং 23H2O, এইখান থেকে লেখা শুরু করবে। এবং বলছে বিশিষ্ট বরফের ন্যায় দেখতে ক্লাসাকার সাদা কঠিন পদার্থ, এর মধ্যে 13.4% মিথেন আছে। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়। ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। ঠিক আছে, মিথেন হাইড্রেটটা। নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে যে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই গাণিতিক রূপটি প্রকাশ করো, মানে এই সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। তা চার্লসের সূত্রটা দেখে নাও। বলছে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের কী বলছে? স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এবং যদি গাণিতিক রূপ লিখতে বলা হয় তাহলে গাণিতিক রূপ হচ্ছে এটা লিখে দেবে। ঠিক আছে, যে V0, আচ্ছা V0 1 প্লাস T/273 এটা লিখে দেবে যে VT = V0 1 প্লাস T/273 বা VT = V of minus T = V0 1 minus T/273, এটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বা এটা লিখে দিতে পারো, এই যে এটা লিখে দিতে পারো, গুছিয়ে লেখা আছে ওখানে। ঠিক আছে, ওটা লিখে দিলে হয়ে যাবে। নেক্সট কী বলছে দেখো, দৃশ্যমান আলো হচ্ছে কম বা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লেখো। দেখে নাও, এটা 53 পাতায় আছে। দেখো দৃশ্যমান আলো কত আছে? 3800, তার থেকে কম বলেছে তাহলে একটা অতিবেগুনি আলো লিখবে, এবং আর একটা কী লিখবে? অবলোহিত রশ্মি লিখবে। সেটা কিন্তু 8000-এর বেশি। তাহলে একটা বলে দৃশ্যমান আলোর থেকে কম বলেছে সেটা অতিবেগুনি রশ্মি, এবং দৃশ্যমান আলোর থেকে বেশি হচ্ছে অবলোহিত রশ্মি। ঠিক আছে, দৃশ্যমান আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। তারপরে বলে সাদা কাপড় ধোয়ার পর তাদের নীল দেওয়া হয় কেন? সাদা কাপড় ধোয়ার পর তাদের নীল দেওয়া হয় কেন? দেখে নাও সাদা কাপড়ে নীল দেওয়ার কারণ কি বলছে? যে সাদা কাপড়ে নীল দেওয়ার কারণ, কাপড় কাচার জন্য আমরা যে জল ব্যবহার করি সেই জলে আয়রনের যৌগ পরিমাণে তা অধিক থাকলে সাদা কাপড় কয়েকবার কাচার পর সামান্য হলদে লাগায়। যেহেতু হলুদ এবং নীল পরস্পরের পরিপূরক বর্ণ, তাই কাচার পর নীল জলে ডোবালে কাপড় ধবধবে সাদা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে একটি মৌল X এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড যৌগ X2O উৎপন্ন করে। গলিত অক্সাইডটি তড়িতের পরিবাহী হলে X এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? তো দেখে নাও উত্তরটা কী হবে। আমাদের অক্সাইড যৌগের সঙ্গে দিয়েছে কি? X2O, ভালো করে বুঝবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো বলতে পারি, X2O যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মৌল যদি X হতো, তার মৌল X আর যোজ্যতা যদি আমরা বিবেচনা করি, মৌল X এবং যোজ্যতা, তাহলে X এর যোজ্যতা কিন্তু অবশ্যই 1 ছিল, এবং অক্সিজেনের যোজ্যতা 2 হয়, আমরা সবাই জানি। তাই কিন্তু X2O হয়েছে সম্পর্কটা। ঠিক আছে, তাহলে X এর যোজ্যতা কত হয়েছে? X এর যোজ্যতা কিন্তু অবশ্যই 1 হবে। ঠিক আছে, X এর যোজ্যতা কিন্তু এখানে বলেছে যে X এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? উত্তর হবে 1টি ইলেকট্রন আছে। উত্তর হবে 1টি ইলেকট্রন। ওই যে একটি ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করলে সেই যৌগের সংকেত ও প্রকৃতি কী হবে? তাহলে দেখলাম এর যোজ্যতা কত? 1, এবং যদি ক্লোরিন দেখি তার যোজ্যতাও কিন্তু 1 হয়। তাহলে দেখো কোনাকুনি সম্পর্ক হবে, এর পিণ্ডি এর কাছে যাবে এবং এর মানটা এ নেবে, তাহলে কী হবে? XCl হবে। এই যৌগের সংকেত কী হবে? XCl। ঠিক আছে, যৌগের সংকেত কী হবে? XCl, এবং এটা অবশ্যই কী হবে? তড়িৎযোজী বা আয়নীয়। তড়িৎযোজী বা কী হবে? আয়নীয় হবে। তড়িৎযোজী বা আয়নীয়।
একই জিনিস, তৈজজি বা আয়নীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে এ আর বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 9 আর 12 হলে এই বিদ্যালয় গঠিত যৌগটি কী প্রকার হবে এবং কেন? দেখে নাও, এর পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে, এর পরমাণু ক্রমাঙ্ক বলছে কত, এর পরমাণু ক্রমাঙ্ক বলছে 9। 9 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 2, 8 এবং 2 আর 7, তাহলে যোজ্যতা কত হবে? এ যদি আমি যোজ্যতা হিসাব করে দেখি, এর যোজ্যতা কত হবে, এই পরমাণু যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, আর বি এর ক্ষেত্রে কত হবে, বি এর বলেছে 12, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8 অর্থাৎ 2 10 আর 2 12, তাহলে যোজ্যতা কত হবে, এর যোজ্যতা হবে তোমার মানে বি এর যোজ্যতা হবে হচ্ছে 2। ঠিক আছে, বি এর যোজ্যতা হবে 2, অর্থাৎ অক্সিজেন একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে, এই এ পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করবে আর বি একটা ইলেকট্রন বর্জন করবে, এই দুটো ইলেকট্রন বর্জন করবে। তার মানে আমরা বলতে পারি মৌল, ভালো করে দেখবে, মৌল এবং যোজ্যতা যদি আমরা বিবেচনা করি, মৌল এবং যোজ্যতা, মৌল এ যোজ্যতা কত 1, মৌল বি যোজ্যতা 2, বুধুর পিণ্ডে বুধুর ঘরে যদি যাই তাহলে হবে কি, তুমি বলতে পারো BA2, এটাও বলতে পারো, বা বলতে পারো A2B, এই দুটোই কিন্তু লেখা যেতে পারে যৌগের সংকেত। ঠিক আছে, যৌগের সংকেত তাহলে কী হবে A2B বা B2A। এখন বলছে প্রকৃতি কী হবে, এরও প্রকৃতি কিন্তু কী হবে তড়িৎযোজী বা আয়নীয়, তড়িৎযোজী বা আয়নীয়। ঠিক আছে, তড়িৎযোজী বা আয়নীয়। তারপরে বলছে গ্রুপ ডি এর কোশ্চেনগুলো কী বলছে দেখো, গ্রুপ ডি এর কোশ্চেন কী বলছে দেখে নাও। কোনো আবদ্ধ গ্যাসের 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপ 2% বৃদ্ধি পায়, গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? দেখে নাও, আমরা এটা বলতে পারি। আচ্ছা, অঙ্কটা আমি করেছিলাম, এখান থেকেই বলে দিচ্ছি অঙ্কটা, দেখে নাও। অঙ্কটা আর করবো না, করাই আছে এখানে 4.1। ঠিক আছে, কী বলছে দেখো, বলছে আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে, বলছে আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন নির্দিষ্ট, অর্থাৎ আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো গ্যাসের প্রাথমিক আয়তন যদি V1 ধরি আমরা, এবং প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন কী হবে সমান হবে, সেটাকে আমরা ভি ধরছি। প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন কি সমান, এবং সেটাকে আমরা কী ধরছি ভি ধরছি। ঠিক আছে, 2 নম্বর কী বলছে দেখো, লাল পেনটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে কী বললাম, এটাকে আমরা কী ধরছি ভি ধরছি V1, এবং এটাকে V2 ধরলাম, এবং এই দুটোকে কী বলছি সমান, এবং এটাকে এই দুটো সমান, তাই V1 এবং V2 সমান ভি ধরছি। কেন? কারণ বলেছে আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন নির্দিষ্ট, তাই আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাসের আয়তন কিন্তু নির্দিষ্ট। এখন বলছি ধরি গ্যাসের প্রাথমিক উষ্ণতা যদি T1 হয়, তা T1কে আমরা টি ধরে নিয়েছি, এবং অন্তিম উষ্ণতা T2 মানে আমি কী ধরে নিয়েছি T+5। কেন? কারণ বলেছে দেখো প্রশ্নে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হবে, তাই তো, তাহলে আমরা ওই জন্য T+5 লিখলাম। তাহলে T1 মানে T আর T2 মানে হচ্ছে T+5। আবার একই রকমভাবে আমরা সেই গ্যাসের প্রাথমিক চাপকে P1 দিয়ে লিখেছি, সেটাকে P ধরে নিয়েছি, আর P2 মান কত হবে বলেছে, চাপ কী হবে বলেছে 2% বৃদ্ধি পাবে, অর্থাৎ P+P×2/100, তাই তো। তাই যদি হয় তাহলে 2/100কে আমরা কায়দা করে লিখেছি কত 0.02 লিখেছি, তাহলে P+0.02 ইন্টু P, তাই তো। তার মানে এখান থেকে 1 আর এখানে 0.02 মানে 1+1.02, এত পি হবে, এটা যোগ করে দেখবে। ঠিক আছে, যোগ করলে এটাই আসবে। এখন বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা কী জানি, আমরা জানি যে P1 V1/T1 ইজিক্যাল টু, কী জানি আমরা P1 V1/T1 ইজিক্যাল টু P2 V2/T2। মান বসে P1 মানে P, V1 মানে V, T1 মানে T, P2 মানে হচ্ছে 1.02 P, তাই তো, ইন্টু V2 মানে হচ্ছে আমি ভি ধরে নিয়েছিলাম, আর T2 মানে একটু আগে লিখলাম T2 মানে কি T+5, ওটাই লিখে দিলাম এখানে। এখন পি আর পি কেটে যাবে, ভি আর ভি কাটবে, তাহলে এখানে কিছু নেই, মানে কত আছে 1 পড়ে আছে, 1-এর সঙ্গে T+5 গুণ করো, তাহলে T+5 1 T+5, আর এখানে 1.02 পড়ে আছে, তার সঙ্গে টি গুণ করলে 1.02 টি। এখন কি করলাম আমি, যেহেতু এই মানটা বড় এবার এটা ছোটো, তাহলে এটাকে এই পিছনে নিয়ে গেলাম, তাহলে এবং এই টোটালটাকে আগে লিখলাম যে 1.02 টি, তার থেকে টি যদি বাদ চলে যায় তাহলে এখানে 5 পড়ে থাকবে। ঠিক আছে, তাই করি যদি আমি, তাহলে এখানে পড়ে থাকছে 0.02 পড়ে থাকছে, কারণ 0.02 থেকে 1.02 থেকে 1 বাদ গেলে 0.02 পড়ে থাকে, এটা ইজিক্যাল টু 5 দেওয়া আছে, তাহলে টি ইজিক্যাল টু কত হবে 5/0.02, দশমিক তুলে দিলে উপরে চলে যাচ্ছে দেখো 100, দশমিকের জন্য 1 আর দুটো শূন্য আছে 100, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 50 × 100, 5 5 25 মানে 250 কেলভিন। এখন তো অন্তিম উষ্ণতা চেয়েছিল, অন্তিম উষ্ণতা T+5 তো, তাই না, তাহলে টি এর মান কত বেরোলো 250, 250 + 5 মানে 255 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেডে করতে গেলে এ থেকে 273 বাদ যাবে, এবং এর থেকে যদি 273 বাদ যায় তাহলে কত হবে বলো তো, এর থেকে 273 বাদ গেলে তোমার হবে হচ্ছে -18 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি বোঝা গেল।
এই তোমাদের উত্তর -18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার উত্তর কত হবে? -18 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে, ঠিক আছে, এটা 10 লিটার গ্যাস সিলিন্ডারে কী আছে যে 2 গ্রাম হাইড্রোজেন এবং 2 গ্রাম ডয়টোরিয়াম 27 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলো, ওই পাত্রের অভ্যন্তরীণ চাপ কত হবে? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মেটিন বইয়ের পেজ নম্বর 86-তে। ঠিক আছে, এই অঙ্কটা পেজ নম্বর 86-তে তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এই যে অঙ্কটা কিন্তু দেওয়া আছে যে একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন এবং 2 গ্রাম ডয়টোরিয়াম 27 ডিগ্রি সেন্টিগ্রেড প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলো, এই পাত্রের অভ্যন্তরীণ চাপ কত হবে? তো উত্তরটা কী বলছে, 2 গ্রাম হাইড্রোজেন মানে 2/2 মানে 1 মোল হাইড্রোজেন, আর 2 গ্রাম ডয়টোরিয়াম মানে 2/4 মানে 0.5 মোল ডয়টোরিয়াম। সিলিন্ডারে অবস্থিত গ্যাসের মোল সংখ্যা তাহলে কত হবে? এখানে 1 আর এখানে 0.5, তার মানে 1.5 মোল। আয়তন ভি বলেছে 10 লিটার, টি বলেছে 27 ডিগ্রি মানে 273 প্লাস 27 মানে 300 কেলভিন। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি, তাই তো? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হলে পি মানে কত হবে? এনআরটি বাই ভি। এন মানে মান বসাও, আর মানে হচ্ছে আমরা জানি 0.082, টি মানে মান বসাও, ঠিক আছে, আর ভি এর মান বসাও 10। এখন ক্যালকুলেশন করলে তুমি পাবে 3.69 ATM। তাহলে পাত্রের অভ্যন্তরীণ চাপ এইটা হবে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু অঙ্কটা আছে, সহজ অঙ্ক একদম। এটা বাড়িতে কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। নেক্সট কী আছে দেখো আমাদের। নেক্সট বলেছে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। কী বলছে? পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। আর কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তার গতিবেগের উপরে কীভাবে নির্ভর করে। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও এবং কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আছে আলোর গতিবেগের উপরে কীভাবে নির্ভর করে। এটা তোমরা পেয়ে যাবে 206 পাতায়। ঠিক আছে, দেখে নাও 206। এই যে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা, এখান থেকে এটা বইতেও তোমরা পেয়ে যাবে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা, যে শূন্যস্থান থেকে অন্য কোনো জড় মাধ্যমের আলোরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আবর্তন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর এই সাইনের অনুপাতকে আমরা কী বলছি? পরম প্রতিসরাঙ্ক বলি, তাই তো? পরম প্রতিসরাঙ্ক বলছি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখন বলছে পরম প্রতিসরাঙ্কের সঙ্গে যদি আলোর গতিবেগের সম্পর্ক দেখি আমরা, যে কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির শূন্য মাধ্যমের বেগ এবং জড় মাধ্যমে ওই বেগের অনুপাতকে বলা হয় ওই বর্ণের রশ্মির জন্য ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ আর ভি হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে 2017 সালে এসেছিলো। এই যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের উপরে কীভাবে নির্ভর করে। ঠিক আছে, ভালো কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমাদের। নেক্সট কোশ্চেন বলছে বায়ু থেকে 60,000 ডিগ্রি অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোর রশ্মি 4/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এরকম দেখতে, যে মিউ ইকুয়াল টু কী জানি আমরা? ল্যামডা 0/λ। এখন এই ল্যামডার মান বের করতে হলে কী হবে? ল্যামডা 0 কী বলছে? মিউ, তাই তো? ল্যামডা 0-এর মান কত বলেছে? 6000 অ্যাংস্ট্রম হবে, বাই মিউর মান কত? 4/3 বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 6000 ইন্টু 3/4, এটা উল্টে যাবে, 4 দিয়ে কাটাকাটি করলে 4×15 60, আর 2 শূন্য বসে যাবে, 3×15 45, তাহলে 4500 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের ল্যামডার মান কত হবে? 4500 অ্যাংস্ট্রম হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 4500 অ্যাংস্ট্রম হচ্ছে আমার ল্যামডার মান হচ্ছে এক্ষেত্রে। বলছে এটা লেন্সের ক্ষমতা 2.5D, তাই তো? বলছে লেন্সটির প্রকৃতি এবং দৈর্ঘ্য লেখো। তো তোমরা পেয়ে যাবে 254 পাতায়, দেখে নাও। এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলেই আছে, এই কোশ্চেনটা পার্টিকুলার এই কোশ্চেনটাই। ঠিক আছে, লেন্সের ক্ষমতা +2.5D হল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কী? লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ ইজিক্যাল টু আমরা জানি, এফ ইজিক্যাল টু কী হয় দেখো, সূত্রটা দেখে আমি আমরা বুঝিয়ে দিই। পি ইজিক্যাল টু 100/f। তাহলে এফ ইজিক্যাল টু কী হবে? 100/p, তাই তো? আমার ফোকাসের ক্ষমতা বলা আছে, তাহলে 100 থাকলো, আর পি এর মান 2.5 বলে দিয়েছে, 2.5 বসালাম, তাহলে 100/2.5, তাহলে 100 ইন্টু দশমিক তুললে 10/25, তাই তো? 25 4 25 4 10 কত হবে? 4 10 হবে 40। তাহলে এই 40টা তোমার কি 40 সেন্টিমিটারটা কী হবে? তাহলে ফোকাস দৈর্ঘ্য। 40 সেন্টিমিটারটা কী হবে? তাহলে ফোকাস দৈর্ঘ্য। এবং ফোকাস দৈর্ঘ্যের মান যেহেতু ধনাত্মক হয়েছে, লেন্সের প্রকৃতি কী হবে? উত্তল হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে যে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ এ 1 নম্বর মৌল এবং গ্রুপ 17 নম্বর এই মৌলগুলির, গ্রুপ 1 নম্বর মৌলগুলির একটি ধর্মের সাদৃশ্য
এবং গ্রুপ 17 নম্বর মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখে নাও যেমনভাবে চাইবে ঠিক তেমনভাবে উত্তরটা লিখতে হবে। কীভাবে লিখবে দেখে নাও। বলেছে এক নম্বর গ্রুপে রাখার জন্য সাদৃশ্য মানে কী কী যুক্তি আছে। তো 1 নম্বর গ্রুপে রাখার জন্য যে যুক্তিগুলো আছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো আছে। যেমন খাদ্যগুলির মতো হাইড্রোজেনেরও কিন্তু বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। একটা যদি লিখতে বলে যেটা লিখে দেবে। খাদ্যগুলি যেমন 1 নম্বর গ্রুপের মৌলগুলি যেমন বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, বা খাদ্যগুলির মধ্যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে এক, ব্যাপারটা একই হলো। এবং দুটি যুক্তি না রাখার পক্ষে যুক্তি হচ্ছে এই যে খাদ্যগুলি 17 নম্বর গ্রুপে রাখবো না কেন, তার যুক্তি বলছে যে এটা দেখে নাও যে 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ। শুধু হ্যালোজেন মৌলগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক, কিন্তু হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। হ্যালোজেন মৌলগুলি তীব্র জারক, হাইড্রোজেন সাধারণত বিজারক পদ্ধরূপে কাজ করে। হ্যালোজেন মৌলগুলি অক্সাইড আম্লিক প্রকৃতির, হাইড্রোজেনের অক্সাইড প্রশম প্রকৃতির। ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। বলছে নির্দেশ অনুসারে সাজাও। ও টি এসি আর এস ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাতে বলছে। যদি আমি দেখি প্রথমে ও তারপরে এস, তারপরে এসি, তারপর টি। ঠিক আছে, দেখে নাও তোমাদের পজিশন দেখিয়েও দিই জিনিসটা একবার। ঠিক আছে, এই দেখো এই হচ্ছে ও, এই এস, এই এসি আর এই টি। উপর থেকে নিচের দিকে আইলে আমাদের কী হয় বলো তো? উপর থেকে নিচের দিকে আইলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। উপর থেকে নিচের দিকে আইলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। সবচেয়ে কম হবে কি টি, দেখো সবচেয়ে কম টি আছে, আমি গুছিয়ে লিখে দিয়েছি। তারপরে ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে লিখতে হবে আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন আর ক্লোরিন। পরপর সাজালে কী হবে দেখে নাও, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো উপর থেকে নিচের দিকে আইলে কী হয় তোমার হচ্ছে বিজারণ ক্ষমতা সেটা কিন্তু বাড়ে। তাহলে বাড়লে কী হবে, সবচেয়ে বেশি হবে তাহলে আয়োডিনের, তাহলে আয়োডিনের সবচেয়ে বেশি, ফ্লোরিনের সবচেয়ে কম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তারপরে NaCS, K, Rb, Li পারমাণবিক আকার অনুসারে যদি সাজাতে হয়, তো পারমাণবিক আকার অনুসারে সাজালে কিন্তু মান বাড়ে। ভালো করে দেখে নাও, সোডিয়াম, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। ঠিক আছে, এই যে মৌলগুলো, তাহলে সবচেয়ে বেশি হবে সিজিয়ামের, সবচেয়ে কম হবে এক্ষেত্রে লিথিয়ামের, কারণ লিথিয়াম প্রথমেই আছে তাই তো আমাদের পারমাণবিক আকার অনুসারে সাজালে। দেখো লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, পরবর্তী উত্তরটা লিখে দিয়েছি এখানে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, এই ছিল আমাদের 8 নম্বর স্কুলটা। এবার তোমাদের আমি নেক্সট দিন করবো নিমপাত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস, এই স্কুল নেক্সট দিন আমরা করবো 9 নম্বর স্কুলটা। ঠিক আছে, এবং পরবর্তী তোমরা প্রতিদিন স্কুলে একটা করে পেয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের জানাও। এবং সেই সাথে সাথে তোমরা যেটা করবে সেটা হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই বন্ধুদের কাছে দেবে এবং সবার কাছে শেয়ার করে দাও। তোমাদের গ্রুপ ট্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।